অসম্ভবকে সম্ভব করে দেখিয়ে দিচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। কিছুটা হলো মনে হচ্ছে ওসমান হাদির ঘটনার রহস্য উদ্ঘাটনের দ্বার প্রান্তে ইউনূস সরকার। ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট ও বিচার দ্রুত করার আশ্বাসের পরও ইনকিলাব মঞ্চের কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন সরকার। এক্ষেত্রে বিচারের চেয়ে রাজনীতি প্রাধান্য পাচ্ছে কিনা এ নিয়ে আলোচনা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠকে। তবে উপদেষ্টা এ নিয়ে কথা বলেননি, শুধু বলেছেন এমন কাজ না করতে যাতে হাদি হত্যার বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। দোসর দুষ্কৃতিকারী ও সন্ত্রাসীরা অনবরত তৎপরতা চালিয়ে যাচ্ছেন। সেই জন্য সবাইকে অনুরোধ করব, আমরা যেন এমন কোনো কাজ না করি যা আমাদের শত্রুপক্ষকে শক্তিশালী করবে এবং হাদি হত্যার বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে। ওসমান হাদির ঘটনা ঘটেছে গত 12ই ডিসেম্বরের পরে 28 ডিসেম্বর পরে এসে 16 দিন পরে এসে এটা এক অর্থে স্বীকার করে নেওয়া হলো যে তারা দেশে নেই, ভারতে পালিয়ে গেছে। যখন এই কথাটা স্বীকার করে নেওয়া হলো তখন ভারত থেকেও নতুন বার্তা আসছে এবং সেখান থেকে জানানো হচ্ছে যে এই জাতীয় কেউ ভারতে নেই, কাউকে গ্রেপ্তারও করা হয়নি। দুই দেশের দুই রকম পাল্টাপাল্টি অবস্থান। কি বলছে বাংলাদেশের গণমাধ্যম এবং ভারতের গণমাধ্যম শরীফ ওসমান হাদির আক্রমণকারীদের ব্যাপারে? চলুন একটু এই চাঞ্চল্যকর খবরে দৃষ্টিপাত করি এবং জানার চেষ্টা করি। অলি আহমদ এবং এনসিপি জামাতের জোটে আসার সাথে সাথে বিএনপির কপালে কিন্তু ভাঁজ পড়ে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন, দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। দর্শক, কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই। অসম্ভবকে সম্ভব করে দেখিয়ে দিচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। কিছুটা হলো মনে হচ্ছে ওসমান হাদির ঘটনার রহস্য উদ্ঘাটনের দ্বার প্রান্তে ইউনূস সরকার। দর্শক, এখানে ব্যক্তি ইউনূসকে আমরা অলওয়েজ অ্যাপ্রিসিয়েট করে আসছি। তার মধ্যে নিউট্রালিটি আছে, তার মধ্যে আন্তরিকতা আছে, তার মধ্যে জুলাইয়ের প্রতি কমিটমেন্ট আছে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে তার যথাযথ আকিদা অবস্থান আছে। কিন্তু সমস্যা হচ্ছে ডিপ স্টেট, উপদেষ্টা পরিষদের বিএনপিপন্থী অংশ, প্রশাসনের বিএনপি এবং ভারতপন্থী অংশ প্রফেসর ইউনূসকে ইন্টারাপ্ট করছে, বাধাগ্রস্ত করছে। ইউনূস তার দৃষ্টিভঙ্গি অনুযায়ী দেশ পরিচালনা করতে পারছেন না। যেমন ইউনূস চেয়েছিলেন ডক্টর খলিলুর রহমানকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানাতে, কিন্তু বিএনপি এবং বিএনপিপন্থী উপদেষ্টারা ডিপ স্টেট মিলে তাকে বানাতে দেয়নি। কারণ ডক্টর খলিলুর রহমানের সাথে ওয়াকারের ঝামেলা আছে, যার ফলে, এবং বর্তমান যে ধ্বজভঙ্গ স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বিএনপির দালাল। তো এইভাবে ইউনূসকে বাধাগ্রস্ত করা হচ্ছে। এমনকি ভারতের বিরুদ্ধে এর আগেও ইউনূস কঠোর হতে চেয়েছিলেন, কিন্তু ভারতপন্থী যে অংশ, এমনকি তৌহিদ হোসেন প্রভুপাত সহ এরা সেটা হতে দিচ্ছিল না। ভারতকে ইলিশ দিয়েছে, অমুক তমুক অনেক কিছুই ইউনূস চাননি। আর এইসব কারণেই ইউনূসের অনিচ্ছা অনেক কাজ করতে হয়েছে। তিনি যা চান অনেক কিছুই করতে পারেন না বলেই কিন্তু একবার তিনি পদত্যাগ করে চলে যেতে চেয়েছিলেন। তারপরে জামাত চরমনাই সহ এই নাহিদ ইসলাম, রানা নাসিরুদ্দিন পাটোয়ারি এটা বুঝিয়ে শুনিয়ে সবাই মিলে ইউনূসকে রেখে দিয়েছে। বিএনপি তখন বলেছিল চলে যাক, বিকল্প আছে, কারোর জন্য তার বসে থাকবে না। সালাউদ্দিন বলেছিল, মনে আছে আপনাদের নিঃসন্দেহে। তো এই জায়গায় ওসমান হাদির প্রতি ইউনূসের ব্যক্তি প্রফেসর ইউনূসের যথেষ্ট কমিটমেন্ট এবং সিনসিয়ারিটি আছে, এটা আমরা বিশ্বাস করি, এবং তার কথাবার্তা আচার আচরণে এটা স্পষ্ট হয়েছে। কিন্তু ওই যে অদৃশ্য একটা অপশক্তি যারা ইউনূসকে আটকে দিচ্ছে, বাধা দিচ্ছে। এখন ইউনূস তো বারবার তিনি চলে যাব, আমি আর থাকবো না, এটা বলতে পারেন না। এটা ব্যক্তিত্বের একটা প্রশ্ন। তো সেই জায়গায় ইউনূস অনেক ক্ষেত্রে অসহায়, নিরুপায়। এখন যেহেতু আর ডিপ স্টেট থেকে শুরু করে ভারত, বিএনপি একটা বিরাট অংশ ইউনূসের বিরুদ্ধে ছিল। আসলে ইউনূসের যে শত্রু বাংলাদেশে, এই সরকার, এই রাষ্ট্রে, ইউনূস এতদিন অভ্যুত্থানের কবলে পড়ে জেলে থাকার কথা ছিল। আয়নাঘর দেখতে দেয় না, কত কিছু, কিন্তু তারপরও অভ্যুত্থানের কবলে পড়তে হয়নি এবং জেলে যেতে হয়নি। কেন? জনতার শক্তির ফলে ইউনূস টিকে গিয়েছেন। জনগণ ইউনূসকে টিকিয়ে রেখেছে, জনগণ ইউনূসের সাথে ছিল, পাশে ছিল। দ্যাট হ্যাপেন্ড। এটাই আসল ঘটনা। কারণ ওই অপশক্তি দেখেছে ইউনূসের বিরুদ্ধে যদি প্রকাশ্যে কিছু করি, আমার যে অফিস অথবা আমার যে যন্ত্র, তার নাট বল্টু থাকবে না, আমার অফিসের ইট বালু সিমেন্ট কিচ্ছু থাকবে না, পোলাপান সব নিয়ে যাবে। জনতার এই সিভিয়ার সমর্থনের কারণে ইউনূস টিকে আছে। এখন দেখেন, একবার আগরতলায় আমাদের ডেপুটি হাই কমিশন অফিস বা কনসুলেট অফিসে ভারতের হিন্দুত্ববাদী উগ্র সন্ত্রাসীরা ভয়ানক হামলা করেছিল। তখন ইউনূস সরকারের পক্ষ থেকে তেমন কোনো প্রতিক্রিয়া ছিল না, কিন্তু এবার কিন্তু প্রতিক্রিয়া দেখিয়েছে এবং ভয়ানক প্রতিক্রিয়া দেখিয়েছে। বাংলাদেশ এত প্রতিক্রিয়া ভারতের বিরুদ্ধে দেখাতে পারেনি, যেটা এবার বিভিন্ন কনসুলেটে হামলা চেষ্টার মাধ্যমে দেখিয়েছে। এবং বাংলাদেশ সরকার যেভাবে হিন্দুত্ববাদী সন্ত্রাসী, উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী এভাবে আখ্যায়িত করেছে আন্দোলনকারীদের, এটা অতীতে কখনো করেনি। এখন ইউনূসের যে এই আঙ্গুল বাঁকা করা, এর ফলে এখন অসম্ভবকে সম্ভব করা হচ্ছে। কি সেটা? ভারত প্রতিশ্রুতি দিয়েছে যে হাদির হত্যাকারীরা যদি ভারতে থাকে তাদেরকে ফেরত দিবে। এখন এই প্রতিশ্রুতি মোদির কাছ থেকে আদায় করতে পারা, এটা অসম্ভবকে সম্ভব করার মতো। এই যে কূটনৈতিক টানপ্রাণ বা আরো যেগুলো দেখেন, এগুলোর ফলে এটা হয়েছে। ইউনূস আঙ্গুল বাঁকা করার ফলে এটা হয়েছে।
এখন ভারত প্রতিশ্রুতি দিয়েছে ফেরত দেওয়ার, শুধু কি তাই, ঘটনার নতুন ডেভেলপমেন্ট, সেখানে সেই শুটারের 2 সহযোগী অলরেডি গ্রেপ্তার ভারতে। এটা হচ্ছে লাস্ট খবর। এবং শুটার ভারতে আছেন এটাও পুলিশ নিশ্চিত করেছে, অবশেষে স্বীকার করলো যে ভারতে পালিয়ে গেছেন। যেহেতু 2 সহযোগী গ্রেপ্তার হয়েছে, হয়তোবা সেই শুটার আসল ব্যক্তি তিনিও গ্রেপ্তার হবেন। এবং এর মধ্য দিয়ে শেষ পর্যন্ত হয়তো হাদি হত্যার রহস্য উদ্ঘাটন হবে। দেখেন, এখানে ইন্টারেস্টিংলি বলি, এটা আমি জেনে বলছি, একদম অথেন্টিক তথ্য জেনে বলছি, সেই শুটার যে ভারতে পালিয়ে গেছেন এটা ইউনূস সরকার আর কমপক্ষে 1 সপ্তাহ আগে জেনেছে। তো যখন আপনারা চারদিকে শুনেছেন যে পালিয়ে গেছে, যমুনা টিভির তদন্ত ইত্যাদি ইত্যাদি, যুগান্তরের তদন্ত, তখনই এটা সরকারও নিশ্চিত হয়েছে যে আসলে সেই শুটার মাসুদ নাকি পালিয়ে গেছে। কিন্তু ঘোষণাটা এসে এতদিন পরে কেন দিল? এর মানে এখন অন্যান্য দিক গোছাতে পেরেছে। অপরাধীদের নাম নেওয়া যাবে, অপরাধীদের রহস্য উদ্ঘাটন করা হবে, অপরাধীরা ছাড় পাবে না, এই পরিস্থিতি তৈরি করার পর তারপরে এটা স্বীকার করেছে এবং ভারত থেকে ধরে আনাও সম্ভব হবে হয়তো। এটা মোটামুটি গুছিয়ে তারপরে স্বীকার করেছে। এর মানে এটা সফলতার দ্বার প্রান্ত বলা যায়। এবং এটা কেন সম্ভব হয়েছে? ওই যে জনতা, ইউনূসের শক্তি, ইনকিলাব মঞ্চ থেকে শুরু করে সাধারণ জনগণ, স্বতঃস্ফূর্ত সাইলেন্ট মেজরিটি, বাংলাদেশের সাইলেন্ট মেজরিটি যেভাবে রাজপথে নেমে আসছে ইনকিলাব মঞ্চ ডাক দিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে, নিজের টাকা খরচ করে, কোনো বিরিয়ানি টিরিয়ানি কিচ্ছু না। ওসমান হাদির প্রতি জনগণের যে আবেগ, ইউনূস দেখেছেন যদি ওসমান হাদির এই ঘটনার রহস্য উদ্ঘাটন করতে যে যদি ইউনূস বিপদে পড়েন আর ইউনূস যদি দেশবাসীকে ডাক দেন, কোটি জনতা রাজপথে নেমে আসবে মুহূর্তের মধ্যে। পৃথিবীর কোনো শক্তি ওসমান হাদির হত্যাকারীদের রহস্য উদ্ঘাটন করলে ইউনূসকে বিপদে ফেলতে পারবে না। এটা ইউনূস নিশ্চিত হয়েছেন, কিচ্ছু লাগবে না, একটা ফেসবুকে পোস্ট দিবেন, সাপোজ ইউনূস ওসমান হাদির হত্যাকারীদের রহস্য উদ্ঘাটন করে আমি বিপদে পড়েছি, আমাকে বাঁচান, দেখবেন কোটি মানুষ রাজপথে নেমে গেছে কয়েক মিনিটের মধ্যে। পৃথিবীর কোনো শক্তি, কোনো ট্যাঙ্ক, কেউ কিচ্ছু করতে পারবে, পারমাণবিক বোমা তাদের আটকে রাখতে পারবে না। এটা ইউনূস নিশ্চিত হয়েছেন। পরে এখন স্বীকার করা শুরু হয়েছে যে ভারতে আছেন, ভারত প্রতিশ্রুতি দিয়েছে ফেরত দিবে, আবার 2 জন গ্রেপ্তার, মানে ধারাবাহিকভাবে আস্তে আস্তে। এই কয়েক ঘন্টা আগে রিজওয়ান হাসান বললেন ভারত প্রতিশ্রুতি দিয়েছে ভারতে থাকলে ফেরত দিবে, তার কয়েক ঘন্টা পরে খবর যে ভারতে 2 জন আটক। এরপরে শীঘ্রই শুনবেন যে শুটার মাসুদ আটক, তারপরে শুনবেন যে ফেরত দিয়েছে, তারপরে শুনবেন রিমান্ডে নাম বলেছে। অতএব বিএনপি হোক আর ডিজিএফআই হোক আর যেই হোক না কেন, কেউ ছাড় পাবে না, রহস্য উদ্ঘাটন হবে। অসম্ভবকে সম্ভব ইউনূস করেছেন। এখানে বিএনপি মন্ত্রী উপদেষ্টা থেকে শুরু করে ডিপ স্টেট বা আরো যারা ষড়যন্ত্রকারী আছে, তারা কেউ কিন্তু ইউনূসকে এখানে ঠেকাতে পারছে না। এটা আমাদের আশার আলো। সরকারের ভিতরে একটা অংশ এটা ধামাচাপা দিতে চেয়েছে এবং বিভিন্ন মহল থেকে স্পষ্ট করা হয়েছে সরকারের ভিতরে একটা অংশ হত্যার সাথে জড়িত। বাংলাদেশের রাজনীতির প্যাটার্নই পরিবর্তন করে দিয়েছেন একজন ব্যক্তি। 5 আগস্টের পর থেকে বাংলাদেশে যেন এক নতুন জামাতের আবির্ভাব হয়েছে এবং একজন নতুন নেতার আবির্ভাব ঘটেছে। তিনি এমন ধারায় রাজনীতি করছেন, এমন ভঙ্গিতে রাজনীতি করছেন, এমন স্মার্ট রাজনীতি করছেন, তার এই স্মার্ট রাজনীতির কারণে গোটা রাজনীতির প্যাটার্নই পরিবর্তন হয়ে গেছে। আগে যেখানে পেশি শক্তি দিয়ে রাজনীতি করা হতো, মারামারি করে, ছিনতাই করে, চাঁদাবাজি করে, টাকা দিয়ে ভোট কিনে, ভোট কেন্দ্র দখল করে, মানে রাজনীতিবিদদের চিন্তা ভাবনাই থাকতো যে নির্বাচনে তারা এই কাজগুলো করবে। কিন্তু এই জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এই ধারণাটা পুরো পরিবর্তন করে ফেলেছেন। এখন জামাতের প্রধান প্রতিপক্ষ বিএনপি, আওয়ামী লীগ নাই, এখন জাতীয় পার্টিকে আমরা বাদই রাখলাম। বিএনপির যে রাজনীতি এবং আওয়ামী লীগের রাজনীতি, দুটার ভিতরে কোনো পার্থক্য ছিল না, একেবারে সেম কোয়ালিটির রাজনীতি ছিল। এবং বিএনপি হাসিনার পতনের পরবর্তী সময়ে ঠিক তার ওই পুরনো ধাঁচের রাজনীতিতেই কিন্তু এগিয়ে যাচ্ছিল। এইখানে এসে জামাতের আমির যেন বিএনপিকে ডেকে বললেন বা পিছন থেকে তার জামার আস্তিন টেনে ধরে বললেন যে ভাই থামো, যে পথে আগাচ্ছ এ পথে আর বেশি দূর যেতে পারবে না, সামনে কণ্টকাকীর্ণ পথ, সামনে মহাসমুদ্র, সামনে ঝঞ্ঝা বিক্ষুব্ধ পর্বতমালা, সুতরাং ওই পথে না গিয়ে তোমরা এই পথে হাঁটো, এটি রাজনীতির আসল পথ। তার এই স্মার্ট রাজনীতির কারণে যখন বিএনপি এক পর্যায়ে প্রচন্ড আত্মবিশ্বাসে বলিয়ান হয়েছিল যে ক্ষমতায় তারা চলেই গেছে, শুধুমাত্র ঘোষণা হবার বাকি, এমনকি মানে বাস্তবিক অর্থে তারা ক্ষমতায় না গিয়েই ক্ষমতার স্বাদ গ্রহণ করতে শুরু করেছে। আর ঠিক এই জায়গায় এসে ডক্টর শফিকুর রহমান আস্তে 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 কচ্ছপের গতিতে হেঁটে রাজনীতির মোড়টা আস্তে করে ঘুরিয়ে দিলেন। কি হলো? তারেক রহমান দেশে আসলেন। তারেক রহমান দেশে আসার পরে তিনি যে ব্যাপক নিন্দা এবং দুর্নাম সাথে করে নিয়ে আসলেন, তার দলের যে সীমাহীন দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, এই যে এইগুলো তিনি সাথে করে মাথায় করে বয়ে আনলেন বাংলাদেশের বুকে। আশা করা হচ্ছিল যে তারেক রহমান এসে হয়তো এটি মুছে দিতে পারবেন, কিন্তু সেটি আর হয় নাই। কারণ বিএনপি যখন চেষ্টা করছিল 300 ফিটে তারা 50 লক্ষ মানুষের সমাগম বা 1 কোটি মানুষের সমাবেত করতে, সেখানে সূত্র বলছে, অঙ্ক বলছে বা একটি ড্রোন শট বলছে যে 300 ফিটে মাত্র 1 কিলোমিটারের ভিতরে তাদের জনসমাগমের চিহ্ন পাওয়া গেছে। আর এই 1 কিলোমিটারের ভিতরে প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক ধারণ করে দাঁড়াতে পারে, আর 1 কিলোমিটারে কত বর্গ কিলোমিটার হয়,
এইটা দিয়ে ভাগ করে যোগ বিয়োগ করে দেখা গেছে সেখানে 2,25,000 থেকে মাত্র 2.5 লক্ষ লোকের সমাগম সেখানে হয়েছিল। অপরদিকে আমাদের ওসমান হাদির জানাজাই এআই শর্ট বলে দিয়েছে যে সেখানে 14 থেকে 15 লক্ষ লোক হয়েছিল। আমি নিজে সেখানে গিয়েছি, দেখেছি ঘুরে ঘুরে, আমার কাছে মনে হয়েছে 20 লক্ষ মতো লোক হয়েছিল। এই যে বিএনপির যে আত্মবিশ্বাস রাজনীতির মাঠে তারেক রহমানকে কেন্দ্র করে, এটি কিন্তু ভেঙে গেছে। তারপরে তারা নতুন করে আরেকটি স্বপ্ন দেখা শুরু করলো যে এনসিপি কে সাথে নিয়ে তারা রাজনীতি করবে। তাদের জোটে এনসিপি কে তারা ভেড়াতে চাচ্ছিল। তার আগে বিএনপির জোটে যে কয়েকজন জোট সঙ্গী ছিল তার ভিতরে আবার কেউ কেউ কিন্তু ভেঙে বেরিয়ে চলে এসেছে, যেমন মুস্তাফিজুর রহমান ইরান, তিনি অলরেডি ভেঙে চলে এসেছেন। বিএনপির কাছ থেকে বিশ্বাসঘাতকতার চিহ্ন তারা পেয়েছে, যার কারণে তারা চলে এসেছে। মুস্তাফিজুর রহমান ইরান সেটি বলেছে। ইরান কিন্তু জামাতের জোটে যোগ দিচ্ছে। আরো মজার ঘটনা যেটি ঘটেছে, জামাত ইসলামের আমিরের যে ক্যারিশম্যাটিক নেতৃত্ব, এই ক্যারিশম্যাটিক নেতৃত্বের কারণে দেখুন আপনারা এটি কল্পনা করতে পারবেন না যে একজন মুক্তিযোদ্ধা যিনি সারা জীবন জামাতকে মুক্তিযোদ্ধারা যখন রাজাকার বলে ট্যাগ দেয়, সেক্ষেত্রে আখতারুজ্জামান রঞ্জনের মতো একজন বীর মুক্তিযোদ্ধা, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, তিনি জামাত ইসলামে এসেছেন এবং তিনি বারবার বলছেন যে মুক্তিযোদ্ধারা যারা এতদিন ধরে যা বলেছে জামাতের বিরুদ্ধে সম্পূর্ণ বোগাস, আসলে জামাত ইসলাম তা নয়। স্মার্ট মুভিং বলে এটাকে। তিনি রাজনীতির প্যাটার্নই কিন্তু এখানে পরিবর্তন করে দিয়েছেন মেজর আখতারুজ্জামান জামাত ইসলামে যোগদান করার কারণে। আরো মজার ব্যাপার কি জানেন? আরো মজার ব্যাপার হচ্ছে নির্বাচনে যে জোটের যে রাজনীতি, এইখানে কিন্তু বিএনপি ভাবছিল যে জামাত ইসলামকে একটা টেক্কা দিয়ে তারা উড়িয়ে দেবেন, সরিয়ে দেবেন, বা ফু দিয়ে তুড়ি দিয়ে উড়িয়ে দেবেন। কিন্তু জামাতের আমির তিনি যে কোন মানের রাজনীতিবিদ, আমার মনে হয় বিএনপির এই ধারণাটা ছিল না। বিএনপির এই ধারণাটা না থাকার কারণে জামাতকে তারা গন্তিতেই ধরে নেই। প্রথমে তো ফজলুর রহমানকে দিয়ে অনেক কিছু বলাইছে যে তারা 10টার বেশি সিট যদি পায় আমি 20 খাবো, ফজলুর রহমান। এখন কিন্তু সম্পূর্ণ হিসাব পাল্টে গেছে। এখন যেটি হচ্ছে দেখুন, আজকে এই আমি যখন এই ভিডিও করছি, আজ 28 তারিখ রবিবার রাত 11টা, ততক্ষণে কিন্তু জামাতের জোটে, নির্বাচনী জোটে কারা কারা যাবেন প্রায় কনফার্ম হয়ে গেছে। আগে ছিল 8 দল, এই 8 দলের সাথে নতুন করে যোগ হয়েছে এনসিপি এবং এলডিপির মতো, অর্থাৎ অলি আহমদের মতো ব্যক্তিত্ব, বীর বিক্রম অলি আহমেদ। এটা কি চারটেখানি কথা? এই অলি আহমদ এবং এনসিপি জামাতের জোটে আসার সাথে সাথে বিএনপির কপালে কিন্তু ভাঁজ পড়ে গেছে। আমরা দেখেছি বিএনপির পক্ষ থেকে যারা বিএনপির অ্যাক্টিভিস্ট, বুদ্ধিজীবী, যারা বাম ঘরানার বুদ্ধিজীবী, যারা বিএনপির বুদ্ধিজীবী মানেই তো সব বাম, আর বাম মানেই ভারত, এতে কোনো সন্দেহ নেই। এখানে আর কোনো ইফ বাট নো কিচ্ছু নাই, ফুল স্টপ। বাম মানে ভারত, প্রগতিশীল মানে ভারত, এই কয়েকটা জিনিস আপনাদের চিনে রাখলেই হবে। এরা এনসিপি কে এমন ভাবে কান পড়া দিতে শুরু করলো, পানি পড়া দিতে শুরু করলো যে তোমরা জামাতের সাথে যদি যাও তাহলে কিন্তু তোমাদের রাজনীতিক ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাবে। তোমরা বিএনপির সাথে না আসলে সমস্যা নাই, কিন্তু একা নির্বাচন করো। রাজনীতিটা বুঝতে পারছেন? ফাহাম আব্দুল সালামের মতো লোক এটি বলেছে, জাহেদুর রহমানের মতো লোক এটি বলেছে, আর ওই যে শাহেদ আলম, তাকে নাকি কি অন্য কোনো নামে ডাকা হয়, এই শাহেদ আলম বেশ কয়েকদিন ধরে চিল্লায় যখন আর পারে নাই, সে আজ কয়েকদিন ধরে 2-3 দিন হলো পানিতে ডুব দিছে, আর তারে পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না, উধাও হয়ে গেছে। এই হচ্ছে এদের বুদ্ধির মাত্রা, বুদ্ধির বহর এদের। তো এনসিপি একেবারে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এনসিপি যদি বিএনপির সাথে যেত তাহলে তারা যেমন তাদের রাজনীতি যেমন একটা ক্রাইসিসের ভিতর পড়ে যেত, একাও যদি তারা রাজনীতি করতো তাহলেও তাদের রাজনীতি একটা সংকটের ভিতরে প্রবেশ করতো। তারা জীবনে আর কোনদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারতো না। কারণ এনসিপি একা রাজনীতি করলে, কোনো জোটের সাথে অন্তর্ভুক্ত না হলে, তারা মাত্র 3 থেকে 4টা আসন হয়তো সারা দেশে পেত। বিএনপির সাথে গেলেও এরকম তাদের 3 থেকে 4টা আসন দিত। আর বিএনপি এই 3-4টা আসন দিয়ে যেটা করতো, বিএনপিকে তো প্রকাশ্যে এখন জুলাই গণঅভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নিতে দেখা যাচ্ছে। তারা গণভোট মানে নাই, তারা কোনো কিছু। বিএনপি কিন্তু ক্ষমতায় যদি আসতে পারে তাহলে যেখানে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে ওগুলো একটাও পালন করবে না, একটাও মানবে না। তাহলে এনসিপি যদি এখানে যেত, জুলাইয়ের দল দাবিদার হিসেবে যদি সেখানে যেত, এর দায়ভার তো এনসিপির ঘাড়ে বর্তাতো। তার মানে জুলাইয়ের চেতনা তার ঘাট থেকে সম্পূর্ণ মুছে যেত। তারা কি করলো? সিদ্ধান্ত নিল জামাত ইসলামের সাথে আসা। আর জামাত ইসলাম তো শুরু থেকেই জামাত ইসলাম তাদেরকে সাপোর্ট দিয়ে এসেছে। জামাত তাদেরকে নিরঙ্কুশ ভাবে সাপোর্ট দিয়ে এই পর্যন্ত এনেছে। এখন তারা সারা দেশে কমিটি দিতে পেরেছে। এমনকি নাহিদ, সার্জিস, হাসনাতরা যেখানে গিয়েছে সেখানে জামাত ইসলাম তাদের নিজেদের লোক দিয়ে তাদেরকে প্রোটেক্ট করেছে। এখন জামাতের জোটে তাদেরকে প্রায় 35 থেকে 40টা প্রায় কনফার্ম হয়ে গেছে। নাহিদ ইসলাম তো আজকে সাংবাদিক সম্মেলন করে বলেছে যে কেন তারা জামাতের জোটে যাচ্ছে। কারণ হচ্ছে ওই সংস্কার কমিশনে আলাপ আলোচনার মাধ্যমে তারা এটি বুঝতে পেরেছে যে জামাতের চিন্তা চেতনা এবং তাদের চিন্তা চেতনা প্রায় ঐক্যমত, অনেক বিষয়ে ঐক্যমত, 2-1টি বিষয়ে ভিন্নমত ছাড়া প্রায় সমস্ত বিষয়ে ঐক্যমত পোষণ করেছে তারা। সুতরাং এইটা ছাড়া তাদের আর কোনো পথ নেই। এখন তারা যদি 35টা আসন যদি জামাত তাদেরকে দিয়ে দেয় তাহলে তারা কিন্তু মিনিমাম 30টা আসনে জয় লাভ করবে বলে আমরা মনে করি। তো নাহিদ ইসলামের সাথে যখন আর পারে নাই এই বাম বিএনপির এই বাম রাজনীতিবিদেরা, বুদ্ধিজীবীরা, তখন ওই নারীদেরকে তারা একটু কান পড়া দিয়েছে। আর মেয়েদের তো কান পড়া দেওয়া খুব সহজ, এদের কানের কাছে গিয়ে যা বলা যায় তাই। আর এরা তো কোনোদিন রাজনীতি করে না, এখনো রাজনীতির এরা বোঝে না, তাসনিম যারা দিয়ে যারা আছে। তো এদেরকে দিল, এরা তখন কি করলো? ওই বামদের খপ্পরে পড়ে এনসিপির নাহিদের কাছে তারা চিঠি লিখলো যে না, জামাতের কাছে যাওয়া যাবে না। নাহিদ তো আর এদের কথা শোনে নাই।
না শুনে তারা জামাতের জোটে এসেছে। তারা জোটবদ্ধভাবে এখন নির্বাচন করবে। অলি আহমেদ এসেছে, 8 দল 10 দল হয়েছে। জামাতের পক্ষ থেকে আমরা যেটি শুনেছি আরো বেশ কয়েকটি দল আসার জন্য তারা চিঠি লিখেছে বা যোগাযোগ করেছে, কিন্তু আপাতত জামাত ইসলামের এই জোটে অন্য কাউকে নেওয়া সম্ভব হচ্ছে না বলে জামাতের আমির দুঃখ প্রকাশ করেছেন, তবে একসাথে রাজনীতি করার প্রত্যয় ব্যক্ত করেছেন। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ।